আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ বেরা। বর্তমানে কি দায়িত্ব আছে? প্রধান নাটসালা গ্রাম পঞ্চায়েত। বলছি, প্রধান হিসেবে এই নাটসালা এক গ্রাম পঞ্চায়েতের জন্য আপনি কী করছেন? প্রধান হিসাবে আমাদের যেগুলো পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট থেকে শুরু করে সাবমার্সিবল, হাইড্রেন, এগুলোই মূলত আমরা গ্রাম পঞ্চায়েত থেকে করে থাকি। কিন্তু সামনের বারে অর্থবর্ষের জন্য নতুন কিছু পরিকল্পনা নিয়েছি। যেমন আজকাল বাচ্চারা ছোটোবেলা থেকে মোবাইল আসক্তি হয়ে থাকে, সেই জন্য আমরা গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু চিলড্রেন পার্ক, শিশু উদ্যান করতে চাইছি, যাতে বাচ্চাদের কিছুক্ষণের জন্য অন্তত মোবাইল থেকে আমরা দূরে রাখতে পারি। শুধু তাই নয়, এখন গভর্নমেন্ট নারী শিশুর উপরে, দপ্তরের উপরে খুব জোর দিয়েছে। তাই ভিয়াঁসুড়াতে আমরা একটা শুধুমাত্র মহিলাদের জন্য শুধুমাত্র টয়লেট, আমরা শুধু মডেল, এটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে মডেল হিসাবে শুধু মহিলাদের জন্যই যাত্রী বিশ্রামাগার, তার সঙ্গে সঙ্গে টয়লেট এবং ল্যাট্রিনের ব্যবস্থা করা। বলছি, মহিষাদল ব্লকের অন্যান্য পঞ্চায়েতের তুলনায় নাটসালা এক গ্রাম পঞ্চায়েত কতটা এগিয়ে আছে বলে আপনি মনে করেন প্রধান হিসেবে? দেখুন, এখানে মনে করার কোনো জায়গা নেই। প্রত্যেক মাসে হিসেব বেরায় যে খরচের দিক দিয়ে 11টা গ্রাম পঞ্চায়েত কী অবস্থায় আছে। সেখানে গতবারেও আমরা একটা সময় 1 নম্বর জায়গা 15 ফিনান্সের টাকা খরচের দিক দিয়ে ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে এবারেও যে 15 ফিনান্সের হিসাব অনুযায়ী আমরা মহিষাদল ব্লকের 2 নম্বর জায়গায় আপাতত এই মুহূর্তে আছি, কারণ আমরা প্রায় 95-96% টাকা অলরেডি খরচ করে ফেলেছি। বলছি, আপনার অঞ্চল এলাকায় যে বিভিন্ন গ্রাম রয়েছে, সেখানে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ কি কোনো পরিকল্পনা রূপায়ণ আপনি সরকারের কাছে পাঠাচ্ছেন, প্রশাসনের কাছে? আমি আসার আগে একটি কঠিন বজ্র নিষ্কাশন কারখানা আমাদের অলরেডি তৈরি হয়ে পড়েছিল, কিন্তু কোনো ফাংশনিং হয়নি। আমাদের নতুন বোর্ড আসার পরে চিন্তাভাবনা করেছি, সেখানে 5 জন অলরেডি নিয়োগ আছে। গত মাস থেকে আমাদের কেঁচো সার উৎপাদন শুরু হয়েছে, সেখানে 5 জনের কর্মসংস্থান হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ওই পাশাপাশি পিগারি ফার্মের জন্য আমরা টেন্ডার ওয়ার্ক করারও করে দিয়েছি। পিগারিও চাষ করব, তাতে ওখানে আরও প্রায় 15 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বলছি, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে নতুন কি কোনো প্রকল্প আপনারা গ্রহণ করছেন? হ্যাঁ, অলরেডি গত বছর আমরা 15 ফিনান্স থেকে 15 লক্ষ টাকা পেয়েছিলাম। পিভিজি ফান্ডের প্রায় 14-15 লক্ষ টাকা পেয়েছিলাম। এবারেও প্রায় 1 কোটি টাকার উপরে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, শুধুমাত্র এই রাস্তাঘাট, পানীয় জল, হাইড্রেন থেকে যাবতীয় সুযোগ সুবিধা আমরা দিতে পারি। এছাড়াও আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন জায়গাতে, যেগুলো মেন জায়গা আছে, কোথাও মন্দির আছে, কোথাও মসজিদ আছে, কোথাও বড় স্কুল আছে, যেখানে রাস্তা সন্ধে নামলে অন্ধকার হয়ে থাকে, সেখানে স্ট্রিট লাইটেরও ব্যবস্থারও আমরা পরিকল্পনা করেছি। বলছি, পঞ্চায়েত এলাকায় কৃষকদের জন্য কী ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে? দেখুন, আমাদের সরকার আসার পর থেকে কৃষকদের জন্য যাবতীয় চিন্তাভাবনা, সে কৃষক বন্ধু থেকে শুরু করে সবটাই, সেটাই যাতে ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হয়, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কড়া নজরদারি করা হয়েছে। কোনো কৃষক যাতে সরকারি যে কোনো পাওনা থেকে যাতে বঞ্চিত না হয়, সেটা আমরা সর্বাগ্রে লক্ষ্য রেখেছি। পঞ্চায়েত এলাকায় কৃষকদের জন্য কী ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে আপনার অঞ্চল এলাকায়? আমাদের অঞ্চল এলাকায় কৃষকদের জন্য ট্রাক্টর মেশিন থেকে শুরু করে, স্প্রে মেশিন থেকে শুরু করে বিভিন্ন কীটনাশক, তার সঙ্গে সঙ্গে কেমিক্যালযুক্ত সার যাতে কৃষকরা ব্যবহার না করে, যাতে কেমিক্যাল মুক্ত, রাসায়নিক দ্রব্য মুক্ত যাতে সার, যে কেঁচো সার, আমরা চাষিদের উৎসাহিত করছি। এবং অতি অল্প খরচে প্রায় কেজিতে 16 টাকা হিসাবে আমরা ওই কেঁচো সার উৎপাদন করে চাষিদেরকে দিচ্ছি। তাতে একদিকে যেমন রাসায়নিক বর্জিত তারা ওই সার ইউজ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে লোকগুলি এসএলএমের প্রজেক্টে আছে, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বলছি, জল সংকট বা বন্যা প্রতিরোধের জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে আমাদের? দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো রয়েছে আমাদের, সেগুলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে হবে না। আমাদের পাশেই ইরিগেশন দপ্তর আছে, ইরিগেশন ওয়াটারওয়েজ দপ্তর আছে।
এক্সিকিউটিভ এবং এসও সাহেবের সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গায় যে সমস্ত বাঁধগুলো নদী বাঁধে কমজোরি আছে সেগুলোকে মেরামত আমরা করেছি এবং ইরিগেশনের খালের উপর দিয়ে যে কটা আমাদের 6টা প্রায় কাঠের ব্রিজ ছিল অলরেডি 1,30,00,000 করে 2টি ব্রিজ অলরেডি কাজ চলছে, অনগোয়িং চলছে। ইরিগেশন দপ্তরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর যে 5টা আছে, 4-5টা আছে, ওটা ধীরে ধীরে আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কংক্রিট ব্রিজ করে নেব। বলছি এই অঞ্চল এলাকায় সরকারি স্কুলগুলির পরিকাঠামো কী অবস্থা রয়েছে? সরকারি পরিকাঠামো স্কুলগুলি বলতে আমাদের এখানে অনেকগুলি স্কুল রয়েছে। প্রাথমিক স্কুল হচ্ছে যে 12টি রয়েছে, 3টি হাই স্কুল, তার মধ্যে একটি পিওরলি গার্লস। আইসিডিএস আছে 20টে, এমএসকে আছে 4টে। মোটামুটি সবগুলিতেই নজরদারি চলছে। পঞ্চায়েত মেম্বারদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে মাঝে মাঝে মনিটরিং করার জন্য পাঠানো হচ্ছে। এছাড়া 4th স্যাটারডের মিটিংয়েও আমাদের আইসিডিএসের যারা দিদিমণিরা আছেন তারা রোটেশনে আসেন। যদি কোনো অসুবিধা হয় সেখানে আমরা আলোচনা করে সেই মতো করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই। বলছি এই গ্রাম পঞ্চায়েত এলাকায় মাদক এবং অন্যান্য যে সামাজিক সমস্যা রয়েছে প্রধান হিসেবে আপনি কীভাবে কঠোরভাবে দমন করবেন? দেখুন, বাল্য বিবাহ রোধে বা অল্প বয়সী ছেলেমেয়েরা বিয়ে করলে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের মাধ্যমে হোক, আশা দিদিদের মাধ্যমে হোক, কোনোভাবেই খবর পেলে বিডিওকে, সিডিপিও সাহেবকে এবং ওসি সাহেবকে আমরা ইনফর্ম করি এবং নারী শিশুর যিনি দায়িত্বে আছেন কর্মাধ্যক্ষ শান্তাদিকেও আমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আমরা জানিয়ে দিই এবং আমরাও নিজের উদ্যোগে অনেক সময় খুঁজে এনে তারা যাতে আবার নিজেরা পড়াশোনা করে পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই। আপনার পঞ্চায়েতের উন্নয়ন কাজে জেলা পরিষদের কতটা সহায়তা পাচ্ছেন আপনারা? জেলা পরিষদেরও পাচ্ছি, বিশেষ করে পঞ্চায়েত সমিতির সুযোগ আরও বেশি করে পাচ্ছি। জেলা পরিষদ থেকে হাঁস বাচ্চা, মুরগি বাচ্চা থেকে গ্রামীণ অর্থনৈতিক উন্নতিতে বিরাট প্রভাব ফেলেছে। সব জায়গাতে হাঁস বাচ্চা, মুরগি বাচ্চা যারা মাইনরিটি এবং এসসি আছে বিশেষত তাদেরকে আমরা প্রদান করছি যাতে তারা নিজেরা স্বাবলম্বী স্বনির্ভর হতে পারে। এর সঙ্গে এসএইচজি গ্রুপকেও আমরা প্রায় মুরগি বাচ্চার 150 ইউনিট মানে 1,500 মুরগি আমরা দিয়েছি। বলছি আপনার গ্রাম পঞ্চায়েতে প্রশাসনের স্বচ্ছতা এবং দুর্নীতি রোধে কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা? শুনুন, আমরা এই একমাত্র গ্রাম পঞ্চায়েত এখনও পর্যন্ত আমি প্রধান থাকাকালীন কোনো ডেপুটেশন পড়েনি। শুধু তাই নয়, স্বচ্ছতার প্রশ্নে বা কোনো দুর্নীতির প্রশ্নে বিডিও বা এসডিও বা ডিএম লেভেলে শোকজ করা হয়েছে এরকম কোনো ব্যাপার এখানে নেই। আমি তো বিরোধী যারা দলের পঞ্চায়েত রয়েছে তাদেরকেও বলেছি যদি আমার দিক থেকেও কোনো রকম ত্রুটি থাকে আপনারা নিশ্চিতভাবে জানাবেন, রেকটিফাই করে নেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে আমার। বলছি পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে জনগণের চাহিদা ও প্রত্যাশার মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করছেন? জনগণের চাহিদা সত্যি কথা বলতে দিনকে দিন বাড়ছে। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেন সেটা দেয়, আগে যেটা মানুষ এটাতে অভ্যস্ত ছিল না। কোনটা কৃষক বন্ধু, কোনটা হচ্ছে যে শস্য বিমা, এটা লোক দেখছে না। দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানে মানুষ পরিষেবা পাবে, তার সঙ্গে সঙ্গে অনুদানও পাবে। তো সেই লোককে চাহিদা আমরা পূরণ করতে সক্ষম এবং প্রত্যেকেই বলেছি 5 বছরের আমাদের মেয়াদকালে কিছু নিত্য নতুন চিন্তাভাবনা থাকবে। যেমন আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকাতে যতগুলো আইসিডিএস এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের প্রত্যেককে গতবারে আমরা মিনারেল ওয়াটারের ট্যাঙ্ক দিয়েছি। এবারের যে অর্থবর্ষে আমরা প্রত্যেকটা স্কুলে ওয়েট অ্যান্ড হাইট মেজারমেন্টের আমরা মেশিন দিয়েছি, কারণ আমরা মনে করি আমাদের সমাজকে খুব বেশি দেওয়ার কিছু নেই। যারা আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ হবে মানে অর্থাৎ ছোট ছোট প্রাইমারি আইসিডিএসের ছাত্রছাত্রীরা তাদের যাতে শরীর ভালো থাকে, তারা যাতে রোগগ্রস্ত না হয়, ভিটামিনযুক্ত খাবার খায়, সেটার দিকেই প্রায়োরিটি আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দিচ্ছি। কতদিন ধরে আপনি পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন, আপনার অভিজ্ঞতা কেমন? আমি ত্রিস্তর পঞ্চায়েতে 2018 থেকে হওয়ার পর 2020 সালে আমি
বনভূমি কর্মাধ্যক্ষ মহিষাতল পঞ্চায়েত সমিতি ছিলাম। বর্তমানে 4/8/2023 থেকে নাটসালে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে শপথ নিয়েছি। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুব ভালো। যেটা আমি পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হিসাবে পারিনি, এখানে দেখলাম যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রচুর কাজ, যেমন চাপও তেমনি সরাসরি মানুষের সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার সবচেয়ে বড় জায়গাটা হলো গ্রাম পঞ্চায়েত। আপনার রাজনৈতিক জীবনের শুরু কেমনভাবে হয়েছিল? আমার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল ছাত্র রাজনীতি থেকে। তখন রাজনীতি সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণাও ছিল না, বা রাজনীতি করব এভাবেও ভেবে উঠিনি। জাস্ট সকলে ধরাধরি করলো। আমি প্রথম 92 সালে রাজ কলেজে সংসদ প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগ থেকে আমি নির্বাচিত হই। পরের বারেও নির্বাচিত হই। কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্বও আমি সামলেছি। এছাড়াও বর্তমানে একটি কোঅপারেটিভের ডাইরেক্টরও রয়েছি, গ্রামীণ কোঅপারেটিভ। এছাড়াও গেঁওখালি এইচএস স্কুলের সভাপতির পদে আগে সম্পাদক ছিলাম, এখন সভাপতির পদেও আসীন আছি। একাধিক দায়িত্ব সামলাতে হয়। বলছি, এই অঞ্চল এলাকার মানুষদের প্রতি আপনার প্রধান হিসেবে কী বার্তা? সকলকেই একটাই বার্তা দেই, উন্নততর সমাজ গঠনের ক্ষেত্রে আমরা এগিয়ে চলেছি। সকলে যাতে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করে, সেই আহ্বান সকলকে জানিয়েছি। এবং এটাও বলেছি, যদি সেখানে কোনো রকম ব্যর্থ হই তাহলে পরের বারে আমাদেরকে রাখার দরকার নেই। এই অঞ্চল এলাকায় আপনাকে যদি 3টি প্রধান সমস্যা চিহ্নিত করতে বলা হয়, যা অবিলম্বে সমাধান করা দরকার, সেগুলো কী কী বলে আপনি মনে করেন? তিনটি সমস্যা বলতে এটা সার্বিক সমস্যা। বর্তমান প্রজন্মের প্রায় লোকজন নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এটাকে আগে কিন্তু দূর করতে হবে। দারিদ্রতা দূরীকরণের তুলনায় নেশামুক্ত সমাজটাই আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি সকলের যাতে স্বাস্থ্য ভালো থাকে, তার সাথে সাথে এলাকার সার্বিক উন্নয়ন। এই 3টি প্রায়োরিটি আমরা নিশ্চিতভাবে দেব। ভবিষ্যতে আপনি কি বড় রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন? দেখুন, আমার দুটো সত্তা আছে। একটি রাজনৈতিক সত্তা, তার সঙ্গে সঙ্গে আমার আরেকটি সত্তা হলো আমি ব্যবসাদার লোক, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত। আমার পরিবার পিওরলি, আমাদের পরিবারের যারাই আছে সবাই কিন্তু অনেকেই চাকরি বাকরি ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করেছে। আমি প্র্যাকটিক্যালি ব্যবসাদার লোক। তার সঙ্গে সঙ্গে যেহেতু ছাত্র রাজনীতি থেকে জড়িয়ে পড়েছি, দল যখন বলে কোনোটাই না করতে পারি না। দলের সিদ্ধান্তে মেনে নিয়ে রাজনীতিতে যুক্ত আছি। বিরোধী দলগুলির দাবি অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলিতে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, আপনি কি বলবেন প্রধান হিসেবে? আপনি নিশ্চিতভাবে আমাদের বিরোধী দলনেত্রী যিনি আছেন মিনতি ধাড়া মহোদয়া রয়েছেন। এছাড়াও বিরোধী দলের আইএসএফের নির্বাচিত সাবানা ম্যাডামও রয়েছেন। নিশ্চিতভাবে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের ক্ষেত্রে আমরা কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল, আবার তৃণমূলের এ ভাগ ও ভাগ কিছু নয়। সকলকে নিয়ে সামনের দিকে গ্রাম পঞ্চায়েতকে উন্নয়নের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করছি। বলছি, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধির জন্য কি বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করছেন আপনি? হ্যাঁ, আমাদের বিধায়ক সাহেব সম্মানীয় তিলক চক্রবর্তী বাবু, উনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতে আছেন। উনার উদ্যোগেই পুরানো হেরিটেজ ব্রিটিশ আমলের লাল বিল্ডিং, আটচালা তৈরি করা থেকে রাজার গড়টাকে সম্পূর্ণ এখন গেলে আপনারা দেখতে পাবেন কিভাবে পরপর করে সজ্জিত হচ্ছে। যেহেতু দীঘা কেন্দ্রিক, দীঘার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরে মহিষাতল রাজারগড় কেন্দ্রিক পিএইচিতে যে আমাদের ত্রিবেণী সঙ্গম বা ত্রিশতা নতুন তৈরি হয়েছে, এটা একটা পর্যটন কেন্দ্রের প্যাকেজ হতে চলেছে। আর সেই প্যাকেজের পিএইচি মানে গেঁওখালিকে বাদ দিয়ে নয়, নাটসালা গ্রাম পঞ্চায়েতকে বাদ দিয়ে নয়। আমরাও নদীপাড় এলাকায় আগামী দিনে কিছু রিসর্ট বানিয়ে মানুষকে, পর্যটককে যাতে আকর্ষিত করতে পারি, সেই লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত ধীরে ধীরে করে এগাচ্ছে। কোথায় অবস্থিত আপনাদের অঞ্চলটি? হ্যাঁ, আপনাদের অঞ্চলটি কোথায় অবস্থিত? মহিষাদল ব্লকের প্রথম নির্দিষ্ট।
আমাদের একদম খলি বাজারের উপরেই নাটসালা গ্রাম পঞ্চায়েত অবস্থিত। আমার নাম হবে আমার নাম শিবপ্রসাদ বেরা, প্রধান নাটসালা গ্রাম পঞ্চায়েত।